অজন্ডবা ফটোগ্রাফি করতে। তার আগে যাচ্ছি পূর্বস্থলী। চলো। 2024 জানুয়ারি মাসে এবার খুব ঠান্ডা পড়েছে। যে কোনো ছুটির দিনে সবাই চলেছে পিকনিকে। তার উপরে আবার 23 জানুয়ারি 26 জানুয়ারির ছুটি। মনকে আর শহরে টেকে চললাম হাওড়া স্টেশনে। আজকে আমি নিজের হাতে টিকিট করেছি ওই মেশিনটাতে। কত সহজে, লোক ছিল না, লম্বা লাইন, কিন্তু আমি বারকোড স্ক্যান করে পেটিএম এ পে করে নিজের হাতে টিকিট কেটে নিয়েছি কাটুয়া লোকালে, হাওড়া থেকে পূর্বস্থলী। এবারের গন্তব্য বাংলার অ্যামাজন। প্ল্যাটফর্মে ঢুকেই আগে চলে গেলাম খাওয়ার স্টলে। 110 টাকায় 4 গরম গরম লুচি, আলুর দম আর পান্তুয়া। আপনি চাইলে পিৎজা থেকে শুরু করে পাপড়ি চাট, চাইনিজ, বিরিয়ানি, আইসক্রিম সব কিছু খেতে পারেন এখানে। খেয়ে দিয়ে একটা তৃপ্তির ঢেকুর তুলে অ্যানাউন্সমেন্ট শুনলাম কাটুয়া লোকাল ঢুকছে প্ল্যাটফর্মে। সোজা উঠে গেলাম ট্রেনে, জানলার সাইড নিয়ে বসে গেলাম। যথাসময়ে ট্রেন দিল ছেড়ে। ট্রেনের সেই দুলুনি, জানলার পাশে সিট আর ঝালমুড়ি। আহা, লোকাল ট্রেনের মজাই আলাদা। না, এই মুড়িটা 20 টাকা কেন হয়েছে? যতটুকুই থাকুক না কেন, এইটা একটা প্লাস্টিকের চামচ, এর থেকে কিন্তু ট্রেনে ঝালমুড়ি খাওয়ার মানে সাবেকিয়ানা বলে সাহেবিয়ানা চলে এসছে, আর একটু পর লাগে। নবদ্বীপ আসার পরেই আমরা রেডি হয়ে গেটে গেছে চলে যাব। আর সোলো ট্রাভেল করলে নিজের সবকিছু নিজেকে নিয়ে হাঁটতে হয়, সেরকমই। 15 মিনিট দেরি করেছে ট্রেন, কিন্তু আমরা চলে এসেছি সময় মতো। আপনারা অবশ্যই সামনের ফ্লাইওভারটা ইউজ করবেন। আমি লাফ দিয়ে নেমে লাইন ক্রস করেছি। এবার টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে টোটো স্ট্যান্ডে চলে এসেছি। টোটো স্ট্যান্ড থেকে আপনি যদি কাষ্ঠশিলা, চুপি পাখিরালয় বলেন, তাহলে ওরা আপনাকে ঘাটের কাছে নিয়ে যাবে, যেখানে একটা অক্সবো লেক আছে, মানে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। আমি পুরো টোটোটা বুকিং করেছিলাম বলে আমার কাছ থেকে 150 টাকা নিয়েছে। এখানে থাকার জন্য ছোট ছোট গেস্ট হাউস আছে, গভর্নমেন্টেরও গেস্ট হাউস আছে, যেটা আপনি অনলাইন থেকে বুকিং করে নিতে পারেন। প্রাইভেটগুলো 700 থেকে 1500-এর মধ্যে পড়বে। পুরো গ্রামটা এখন আড়মোড়া ভাঙছে, আর আমরা চলেছি অক্সবো লেকে, যেখান থেকে বোটিং করানো হয় সেই ঘাটের দিকে। দেখাবো তো। খেজুরের রসের জাল দেওয়ার গন্ধে আমাকে টোটো থামাতেই হলো। দেখলাম আমার মতো আরো একদল টুরিস্ট ঘিরে দাঁড়িয়ে আছে, সেই রস জাল দেওয়া দেখছে। 26 কলসি মাল। কতগুলো গাছ থেকে পেয়েছে? 40টা গাছ থেকে 26 কলসি মাল। এটা ঝোলা গুড় বানাবেন না পাটালি? দু রকমই হবে। এটা প্রতিদিন তোমরা তৈরি করো? আর প্রতিদিন এখান থেকে স্পট থেকে বিক্রি হয়ে যায়? সবাই পায় না। তারপর প্রতিদিন বেড়াতে আসে এই সিজনে? প্রতিদিন আজ লোক কম আছে, প্রচুর লোক থাকে। আপনি যদি গাছ থেকে পেরে আনা খেজুরের রস খেতে চান, সেটাও পেয়ে যাবেন এখানে 20 টাকা গ্লাস। আচ্ছা, এই হচ্ছে টেকনিক। হ্যাঁ, এরকম ভাবে রস নিয়ে নেওয়ার পরে তারপরে আগুন দিয়ে ভিতরটা পুড়িয়ে নেয়, জাম ফ্রি করে। এই হাড়ি পুড়িয়েই আবার ঝুলিয়ে দেওয়া হয় খেজুর গাছে পরের দিনের রসের জন্য। হ্যাঁ, রস পেলে পারবো। তুমি পারবে? হ্যাঁ পারবো। আচ্ছা,
হ্যাঁ, আমি আমার ননদের বাড়ি গিয়ে তৈরি করেছি বলে আমার এইটা বুকির বল। হ্যাঁ, একবার করেছি, বারবার করিনি ঠিকই, কিন্তু মিষ্টি রস আমি যেটা আল হয়ে যায় আমি কিন্তু পাটালি করে দিতে পারি। পাটালি করে দিতে পারো? গ্যাসের আগুনে হবে? হ্যাঁ, গ্যাসের আগুনে হবে। গ্যাসের আগুনই বেশি ভালো হবে, একেবারে মাটিতে যেটা করে মাটিতে। এরপরে আমরা তো বোটে উঠে যাবো। এর আগে হ্রদে নামার আগে এই যে আমি চা নিয়ে নিচ্ছি, চা খেয়ে নিই। পুরো পথটা এই ঝাড়িগঙ্গা থেকে খাওয়ার দাওয়ার তো পাবো না, এখান থেকে লুচি ভাজিয়ে নিচ্ছি। মাঝি ঠিক হয়ে গেছে, গাইড ছেলেটা বেশ অল্প বয়স, ভালো ছেলে। চুপি পাখিরালয় কিন্তু বিখ্যাত বার্ড ফটোগ্রাফারদের কাছে। আর এখন তো সব জায়গায় পিকনিক করতে আসে শীতের আমেজ, দারুণ বোটিংও করা যায়। এখানে যত নৌকা মাঝিরা আছে তিনাদের নাম লেখা হয়, সিরিয়াল বাই সিরিয়াল নৌকা ছাড়া হয়, আবার যে যেমন ধরে সেইভাবে সিরিয়াল বাই সিরিয়াল লেখা হয়। আর এখানে ঘাটের নিয়ম 4টে পর্যন্ত ছাড়া হবে, 5টার মধ্যে ঘাটে ভিড়ে পড়তে হবে, এইটা আমাদের ঘাটের নিয়ম। এই যে অশ্বক্ষুরাকৃতির হ্রদটা না, এইটার নাম হচ্ছে ছাড়িগঙ্গা। কেন ছাড়িগঙ্গা নাম? না, গঙ্গা একে ছেড়ে চলে গেছে, মানে যেটা আমরা পড়েছিলাম পড়ার বইতে। নদীর ধর্মই হচ্ছে বয়ে চলা, এঁকে বেঁকে যায়, তার কারণ শক্ত মাটি পেলে সাইড দিয়ে যায়। এবার এই বাঁকগুলো কি হয়, ক্রমশ বাঁকে জলের ধাক্কা খেতে খেতে একটা স্ট্রেট লাইন তৈরি হয়ে যায়, সেটা নরম হয়ে গিয়ে মূল নদীর স্রোত মিলে গেল, সোজা চলে যায়। আর বাঁকে যে ইউ আকৃতির জলটা ছিল সেটা দুপাশে পলি পড়ে বন্ধ হয়ে যায়, ঘোড়ার খুঁড়ে মতো হয়ে যায়, দুপাশ বন্ধ হয়ে যায়, একটা হ্রদ তৈরি হয়, তাই তো? তো এখানে গঙ্গা ছেড়ে গেছে বলে ওর নাম ছাড়িগঙ্গা। ভাবুন তো, কেউ কাউকে ছেড়ে গেলে তার নাম যদি হয় ছাড়ি অমুক, ছাড়ি অমুক। চল ভাসি সবকিছু তাইকা। আমাদের যাত্রা শুরু হলো। ওয়েলকাম ব্যাক। যতটা সকালে বেরোনো যায় ততটাই ভালো, চোখে বেশ রোদ লাগছে। আর মানুষগুলো যা পাজি জাত না, ওই যে পাশে ট্রাক্টর নিয়ে চাষ করছে, সব পাখির গুষ্টির তুষ্টি উড়ে গেল। ঠান্ডার মধ্যে ভোরবেলা কষ্ট করে চলে আসা। এগোচ্ছি এখন। অ্যানাকোন্ডা নেই নিশ্চয়ই, আমার কিন্তু অ্যানাকোন্ডা জিনিসটা একদম ভালো লাগে না। পাখি দেখতে দেখতে এগোচ্ছি, চলো দেখা যাক কেমন লাগছে। এই কচুরিপানাগুলো তোলে না কেন? কচুরিপানা তোলা অসম্ভব। কেন? আমি শুনেছি। দাঁড়াও, এটা হচ্ছে কচুরিপানা। কি শক্ত, এটা কম করে 2 কিলো ওজন। আর আমি এই যে ওর পাতাটা ধরে আছি, দেখুন কিচ্ছু ছিটছে না, তার মানে এ দেখো। সূর্যকে সবসময় আমার সামনে রাখতে হবে, তাই তো? আপনার ছবিটা ভালো উঠবে। এই দেখো, সূর্যকে আমি সামনে রেখেছি, ঠিক আছে? পাখির বিষয়টা হচ্ছে সূর্য সবসময় পেছনে থাকবে, তবে ছবিটা ভালো হবে। আমার পেছনে যখন সূর্য থাকবে তখন আমি পাখির ছবি তুলবো, আর যখন আমার সামনে সূর্য থাকবে তখন আমি নিজের ছবি তুলবো। কত কষ্ট করে মাঝিদের এগোতে হয় দেখুন এই কচুরিপানার জন্য। আমি এখন ঢুকে পড়েছি এরকম একটা অদ্ভুত সফরে, চারিদিকে কচুরিপানা কচুরিপানা কচুরিপানা। কচুরিপানা নিয়ে কি কোনো কবিতা টবিতা আছে, কোনো রোমান্টিক গান কচুরিপানা নিয়ে? জানা থাকলে একটু বলবেন তো।
তোমার ছবি তুলবো না? তুমি আমাদের নৌকায় উঠবে, ধরে নাও, তারপরে তুমি আবার মডেলও হয়ে গেলে। এখন তোমরা কেন, তোমরা পানার মধ্যে কি করবে? ওই পানা সাফ করবো। তোমরা পানা সাফ করো? জমিতে উঠিছা, পানা সাফ করবে। হ্যাঁ জমিতে উঠিছা। এটা কি পঞ্চায়েত থেকে কাজ না নিজেদের? নিজেদের জমি, আমাদের জমি চাষ হয়। আমি বললাম এই 100 দিনের কাজ নাকি পানা সাফ করা? 100 দিনের কাজ আর বন্ধ হয়ে গেছে। পানা সাফ ছিল না, পানা সাফ ছিল না, ওই মাটি কাটতো। মাটি কাটতে। মাটি কাটাচ্ছে। চলো, তোমার এই জমিতে কি চাষ হবে? ধান চাষ হবে। পূর্বস্থলী মানে বর্ধমানের ভিতর পড়ছে, বর্ধমানে তো ওরাই আমায় ভুলটা ধরিয়ে দিল, এটা নদিয়া জেলা। আমি শুরু করেছিলাম বর্ধমান দিয়ে, কিন্তু নৌকা এপাশে চলে এসেছে, মানে এটা নদিয়া ডিস্ট্রিক্ট এখন। জার্নিটা কিন্তু বেশ মানে অন্যরকম। দামি গাড়ি নয়, দামি বাইক না, ওই কি জানো শতাব্দী অথবা বন্দে ভারতও না, একটা কাঠের নৌকো আর তার সঙ্গে আমার মাঝি, আর এরকম চারিদিকে জল, কচুরিপানা, জঙ্গল, পাখি। সামনে গঙ্গা চলে আসছে, তো তারপরে তো নৌকো দুলবে, আমি বেশি বকবক করতে পারবো না, তো এখনই একটু বকবক করে নিচ্ছে। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দেবেন, যাতে আমি আরও বেশি লাফিয়ে অফিসের মাঝখানেই সংসারের সমস্ত কাজটা সেরে টেরে নিয়ে, অফিস থেকে একটু ছুটি টুটি করে নিয়ে এরকম ঘুরতে যেতে পারি। বুঝতেই তো পারছেন মধ্যবিত্ত বাড়িতে ঘুরে বেড়ানো আর ব্লগ বানানো কতটা টাফ। কি জানো তোমার নাম? সমীর। অ্যামাজন শুরু। খালটা গিয়ে আগেই বলেছি ভাগীরথীতে মিশেছে, মানে এটা তো ম্যানমেড, মানুষই কেটে তৈরি করেছিল। তো এবার এখানে ভাগীরথীর মধ্যে অনেকগুলো ছোট ছোট চর আছে, যেখানে কিন্তু নৌকো নিয়ে টুরিস্টরা অনেকে বিশ্রাম করছে। না না, ইস্কনের মন্দির ওইদিকে। এবার আমি অপেক্ষা করতে থাকলাম ফটোগ্রাফারদের সঙ্গে অস্প্রের ছবি তোলার জন্য। দিনের শেষে কিন্তু আমার একটা কথা খুব মনে হচ্ছে যে এটাকে অ্যামাজন বলে কেন? শুরু একটা খাল যে ভাগীরথীতে পড়েছে, এটা আমি ঠিক বুঝলাম, কিন্তু যাদের ওই যে মানে ভিডিও তোলার কায়দায় সেটা খুব সুন্দর ওঠে অনেকেরই। সন্ধ্যা হয়ে আসছে, পাখিরা নিজের ঘরে ফিরছে, আমিও একটা আস্তানা খুঁজছি। সব পাখি ঘরে ফেরে, ফুরাইয়ে জীবনের সব লেনদেন। হ্যাঁ, এই যে মনে করে নৌকোর মধ্যে ছিল, এটা
আমি করে থাকি, রিকোয়েস্ট করি আমার প্রত্যেকটা ভিডিওতে যে প্লাস্টিক অথবা এই ধরনের জিনিসগুলো জলে বা যেখানে সেখানে ফেলবেন না, ঠিক আছে? এরমভাবে পরিবেশটাকে নষ্ট করবেন না। জল থেকে তুলে নেই যে আমরা নৌকায় ব্রেকফাস্ট করেছিলাম এখানে ফেলছি, ঠিক আছে? মনে থাকে যেন।